বর্ণবাদ হচ্ছে ফ্যাসিবাদের প্রথম লক্ষণ। ফ্যাসিজমটা আমাদের প্রতিদিনের জীবনে আছে। মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া, লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে, এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য। এই জার্নালিজম কথাটার উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে। কেন হয়েছে? কারণ তখন মানুষ বই পড়া শুরু করেছে, পত্রিকা তখন মানুষ চাঁদা দিয়ে পড়তো। আচ্ছা, প্রেস কি? সব জায়গাতে প্রেস, যেমন আমরা যে প্রতিষ্ঠানের নামে সংবাদ করছি, এটা ব্যক্তি সমালোচনা হিসেবে বলছি না, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি। প্রেসের কি অনুবাদ করবেন? প্রেস ক্লাব। অনুবাদ করার দরকার নাই। অফিস যেমন করি না, টেবিল যেমন করি না, প্রেস রাখাই যায়। কিন্তু এই যে অকার্যকর আমাদের সংবিধান, তাতে লেখা হয়েছে কি ফ্রিডম অফ দি প্রেসের অনুবাদ কে লিখেছে সংবাদপত্রের স্বাধীনতা। ওটা ভালো লাগে নাই, লিখছে সংবাদ ক্ষেত্রের স্বাধীনতা। কারণ পত্রের সাথে অন্যান্য জিনিস আছে। আপনারা যেটা নাম দিচ্ছেন এখন মিডিয়া। জার্মানির কবি গেটের কথা আমি বহুবার বলেছি, কারণ আমার তো কথাবার্তার স্টক কমে গেছে, এখন একই কথা বারবার বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে মাত্র একটি ভাষা জানে সে কোনো ভাষাই জানে না। কথাটা আক্ষরি করতে নিলে আপনারা কষ্ট পাবেন মনে। আপনি তো অবশ্যই একটা ভাষা জানে, সেও ভাষা জানে, কিন্তু ভাষা কি এটা বুঝতে হলে অন্তত দুটো ভাষা জানা দরকার। এই জন্য বলেন, যখন ইংরেজি আর বাংলা অনুবাদ করা শুরু করে তখন টের পান কোথায় আমাদের সীমা, কোথায় আমাদের শক্তি। প্রেসের অনুবাদ করেছে আনিসুজ্জামান সাহেবরা সংবাদ ক্ষেত্র। ভালো মন্দের মন্তব্য আমি করছি না, খবরটা জানাচ্ছে। আমার কাজ হচ্ছে খোরশেদ আলমের মতো। খোরশেদ মানে সূর্য, ও কিন্তু সূর্যটা লিখতো না, আগে খো আলম লিখতো। আমার নামকে ছোট করে লিখলাম, এখন আপত্তি নেই, কিন্তু ওর নামকে আমি ছোট করবো না, ও নিজেই করতো খো আলম। তা আমাদের পৃথিবী এখন খো আলম হয়ে গেছে। খোরশেদ আলম কেন খো আলম হয়? খোরশেদ আলম হচ্ছে এই জগতের সূর্য, জগৎ জ্যোতি। তো আমাদের এইভাবে কি নামকে অনুবাদ করা যায়? যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়েছিল নাম ছিল ঢাকা ইউনিভার্সিটি। কোন অবসরে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম চালু হলো আমি জানি না, গবেষণা করবেন। এই জন্য বলছি ফ্যাসিজমটা আমাদের প্রতিদিনের জীবনে আছে। মানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে তার উপরে নিজের মত চাপিয়ে দেওয়া, লাঠির জোরে অথবা টাকার জোরে অথবা অন্য জোরে, এটা হচ্ছে ফ্যাসিজমের সাধারণ বৈশিষ্ট্য। কিন্তু ফ্যাসিজমের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ইটালিতে অথবা জার্মানিতে যা করেছে, অথবা যুদ্ধের আগে, দ্বিতীয় মহাযুদ্ধের আগে স্পেনে কি করেছে। ফ্যাসিজম সারা পৃথিবীতে একটা মতাদর্শ এবং একটা ব্যবস্থা হিসেবে চালু হয়েছিল, এবং তার বিরুদ্ধে লড়াইয়ের নাম ছিল অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, নাম ছিল পপুলার ফ্রন্ট। কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় সাংবাদিক এখন দেখি যে গত রেজিমকে ফ্যাসিস্ট বলা যাবে না, তারা ফ্যাসিস্ট বলতে রাজি নন। তার মধ্যে একজন সুবিখ্যাত সাংবাদিক হচ্ছেন জাহিদুর রহমান ডাক্তার। উনি বলছেন না, আমি এটাকে চোরতন্ত্র বলবো, ক্ল্যাপ্টোক্রেসি বলবো, কিন্তু বলবো না। কিন্তু বৈশিষ্ট্যটা হচ্ছে যখন মুক্তিযুদ্ধের চেতনা কথাটা ব্যবহার করা হয় তখন বোঝা যাচ্ছে এটা ফ্যাসিজমের লক্ষণের পুরোপুরি বৈশিষ্ট্য। কারণ মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের এই পর্যন্তের ইতিহাসের সবচেয়ে জনস্বার্থ সম্বলিত এবং জনপ্রিয়, জনসম্পৃক্ত ঘটনা। সেইটাকে ব্যবহার করা হচ্ছে একটা দলতন্ত্র শুধু নয়, ব্যক্তিতন্ত্র তৈরি করার জন্য। ফ্যাসিজমের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক নেতা এক দেশ, এই স্লোগান। ফ্যাসিজমের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাকে জনপ্রিয়, জনস্বার্থের প্রতিনিধি হিসেবে দেখানো। ইটালি যেমন দেখা হয়েছিল আমরা ইটালিকে আবার হৃত গৌরব পুনরুদ্ধার করব। মার্কিন দেশের বর্তমান প্রেসিডেন্ট ইলেক্ট যিনি হয়েছেন, কয়েকদিন পরে ক্ষমতা গ্রহণ করবেন, তার স্লোগানের মধ্যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, মেক গ্রিনল্যান্ড গ্রেট অ্যাগেইন, এগুলো হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। ওদের ফ্যাসিজমটা সারা পৃথিবীতে অনুরণন তৈরি করে, আমাদের ফ্যাসিজম আমাদের দেশের ভিতরে সীমিত থাকে। কিন্তু আমরা একটা খারাপ উদাহরণ স্থাপন করি, এটা অন্যরা অনুসরণ করবে। আপনি আচরিত ধর্ম অপরে শেখাও, এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রেই হয়েছে। সংবাদপত্রের ক্ষেত্রে বিশেষভাবে কি কি হয়েছে তার অত্যন্ত অমূল্য সব উদাহরণ, এবং সেটাকে দেখার যে দৃষ্টিভঙ্গি অধ্যাপক মামুনের প্রবন্ধে আমরা পড়লাম, এটা আমরা শিখলাম। কিন্তু এইটা থেকে আমাদের শিক্ষাটাকে আরো একটু প্রসারিত করা দরকার। আমি শুধু বলছি, মামুন নিজে বলছেন যে এই জার্নালিজম কথাটার উৎপত্তি হয়েছে অষ্টাদশ শতাব্দীতে। কেন হয়েছে? কারণ তখন মানুষ বই পড়া শুরু করেছে, পত্রিকা তখন মানুষ চাঁদা দিয়ে পড়তো, ক্যাফেতে ক্যাফেতে মানুষকে পড়তে হতো পত্রিকা। কিভাবে ফ্রান্সে বিশেষ করে এটার বিকাশ হয়, লোকে তারপর সিরিয়াল যে আমরা বলি ধারাবাহিক যে উপন্যাস বের হয়, এটা 19 শতাব্দীতে বেড়ে যায় বালজাকদের লেখার সময়। আপনারা সেটা জানেন, কথাটা খেয়াল করেন না, জার্নাল কথাটাই ফরাসি ভাষা থেকে এসছে। জুর মানে দিন, দিনলিপি, এটা হচ্ছে জার্নাল, সেখান থেকে জার্নালিজম। তার সাথে বাংলা সাংবাদিকতার সম্পর্ক কি? এই জন্য বললাম ভাষা কমপক্ষে দুটো না জানলে আপনার মর্মটা বোঝা যায় না।
ফরাসিদের দিয়েছিল আপনি দিনে যা লেখেন, ফ্রান্স এই যে আমরা জার্নি বলি, একদিনে মানুষ 25 কিলোমিটার বা 30 কিলোমিটার মধ্যে যেতে পারে, ওই একদিনে যেটাকে জার্নি বলে। এবং যারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, এই জন্য জার্নিম্যান কথাটা আছে। এখানে একটা ফ্যাসিস্ট প্রকাশনা সংস্থার নাম ছিল জার্নিম্যান। এইটা হচ্ছে ফ্যাসিজমের একটা লক্ষণ। সে অতীতের জনপ্রিয় সিগনিফায়ার গুলিকে নিজের পক্ষে আত্মস্থ করে নেয়। সে বলে তার টিভির নাম কি 71, এটা হচ্ছে ফ্যাসিজমের লক্ষণ। অথবা 21, এগুলি হচ্ছে আত্মসাৎকরণ। টিভির নাম 21 দেওয়া, আপনি বলে 21 আপনি দেবেন না কেন, এটা আমাদের ন্যাশনাল সিম্বল, কেন 71 দেব না? এবং তারপরে সে যে ভূমিকা পালন করে সেটা ভয়াবহ। এই যে ফ্যাসিজমে আরো বহু লক্ষণ আছে। এখন সমস্ত ফ্যাসিবাদের জামানাটা কি মনে হচ্ছে যেন এইটাকে বলা যেতে পারে বিংশ শতাব্দীর শুরুতে সূত্র হয়েছে, প্রথম মহাযুদ্ধের পরে এটা জয় হয়েছে। কিন্তু এই সূত্রপাত প্রথম মহাযুদ্ধ নয়। আমি এটা বলে আপনাদের দীর্ঘ বক্তৃতা করবো না। ইউরোপে ফ্যাসিজমের যে উদ্ভব হলো, আমরা তার থেকে এক শব্দ শুনেছি, মহা বিপর্যয়, মহা ধ্বংসযজ্ঞ, হলোকস্ট। বলা হচ্ছে 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়েছে, ইহুদি ছাড়া অন্যান্য জনগোষ্ঠীকে হত্যা করা হয়েছে। কিন্তু সেটা বড় হয়ে আসে না, যেহেতু ইহুদিদের পক্ষে প্রচার করার মতো ইউরোপ এবং আমেরিকা আছে। আমি ওইটাকে অস্বীকারও করছি না, ছোটও করছি না। কিন্তু এর যে বড় বড় বিপর্যয়কর ঘটনা দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায়, মধ্য আমেরিকায় হয়েছে, আফ্রিকায় হয়েছে, আমাদের দেশগুলিতে হয়েছে। এমনকি 1947 সালে দেশ ভাগের পর ভারত পাকিস্তান ভাগের মধ্য দিয়েও, যেটাকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বলা হয়েছে, তাতেও সরকারি হিসাবে 5 লক্ষ লোক মারা গেছে, বেসরকারি হিসেবে 12.5 লক্ষ। এইগুলি তো হলোকস্টের মতোই ঘটনা, কিন্তু তাকে হলোকস্টে বলা হয় না। এমনকি প্যালেস্টাইনে যেটাকে নাকবা বলা হয়, সেটা তো হলোকস্ট, সেটা বলা হয়। এই যে বোঝাচ্ছে সাংবাদিকতাই কিন্তু জনমত শুধু তৈরি করে না, এটা রাজনৈতিক মতো তৈরি করে, থিওরি তৈরি করে। যার হাতে ক্ষমতা আছে সেই ক্ষমতা তৈরি করে। আমার বক্তব্য হলো 1950-এর দশকে ফ্রান্সের উপনিবেশ মার্তিনিকের একজন কবি এবং রাজনীতিবিদ এমে সেজার, তিনি একটা বক্তৃতা দিয়েছিলেন। তিনি ফরাসি পার্লামেন্টের সদস্য ছিলেন। সেই বক্তৃতা 1956 সনে যে ভাষণ বেরিয়েছে, ইংরেজিতে নাম বলে ডিসকোর্স অন কলোনিয়ালিজম, এই যে উন্নয়ন ডিসকোর্সের মতো। উপনিবেশের মুখে উনি বলছেন, আপনারা যে হিটলারের নামে এরকম দোয়া দিচ্ছেন ইউরোপে, হিটলার এমন কোন অপরাধটা করেছে যেটা আপনারা দক্ষিণ আমেরিকায়, উত্তর আমেরিকায় এবং এশিয়া আফ্রিকায় করেননি? ফরাসি পার্লামেন্টের সভাকে নিরুত্তর থাকতে হয়েছিল। এটা 1952 সনে 50-এই বক্তৃতা প্রথম দেন। এদের 3বার এডিশন হয়েছে। ঘটনাচক্রে আমি বলছি যে ওইটা আমি বাংলা একটা অনুবাদের চেষ্টা করেছিলাম 2008 সনে, এবং একটা পত্রিকা ছাপা হয়েছিল। সেই পত্রিকা আর একটা ফ্যাসিস্ট পত্রিকা, ডেস্টিনি নাম, তার ডেস্টিনিকে আপনারা জানেন। অর্থাৎ ফ্যাসিজমের যুগে আপনার পক্ষে আর আপনার সতীত্ব বজায় রাখা সম্ভব নয়। আমরা সকলে কিন্তু বিধ্বস্ত। মানে এই কারণটা হলো, ইউরোপ যত উপনিবেশবাদ করেছে এবং সেখানে যে ধরনের নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং সেটাকে বলেছে যে এরা যেহেতু অসভ্য এবং বর্বর, এদের মারা অধিকার। ফ্রান্সের বিখ্যাত পণ্ডিত এর্নেস্ট রেনা, যার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা অনুবাদ করেছেন নেশন কি নামে, ভাবানুবাদ যদিও, সেটা এই রেনা সাহেবের বক্তব্যের মধ্যে যে ফ্যাসিবাদ আছে সেটা রবীন্দ্রনাথের কখনো চোখে পড়ে নাই। বর্ণবাদ হচ্ছে ফ্যাসিবাদের প্রথম লক্ষণ আন্তর্জাতিক ক্ষেত্রে। 1857 সনে 10ই মে ভারতবর্ষের সিপাহীরা, প্রায় ইংরেজদের 3টা সেনাবাহিনী ছিল, মাদ্রাজ, বোম্বে এবং বাংলা সেনাবাহিনী। এটাকে বলা হতো বেঙ্গল আর্মি। আসলে কেন্দ্র ছিল উত্তরপ্রদেশে। 1,40,000-এর মধ্যে প্রায় 70,000 প্রত্যক্ষ সংগ্রামে অংশগ্রহণ করেছিল। বহু সিপাহীকে ঢাকায় ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রংপুরে বিদ্রোহ হয়েছে, এবং বাংলাদেশের পূর্বাঞ্চলে বিদ্রোহ হয়েছে, চট্টগ্রাম থেকে ত্রিপুরা পর্যন্ত, সিলেট পর্যন্ত। কিন্তু সেটার কোনো উল্লেখ নাই। শুধুমাত্র রতনলাল চক্রবর্তী একটা সাধারণ বই উল্লেখ করেছিলেন, সিপাহী বিদ্রোহ বাংলাদেশ। তাতেও কিন্তু স্পষ্ট উনি বলছেন এখানে বাংলাদেশের জনগণের কোনো সমর্থন ছিল না। এটা সম্পূর্ণ ভুল। সম্প্রতি ভারতের আনন্দ ভট্টাচার্য বলে এক ভদ্রলোক একটা বই বের করেছেন, 1857 ইন বেঙ্গল। সেখানে উনি রতনলাল চক্রবর্তীর ভুলটা দেখিয়ে দিয়েছেন। আমি যে এই ধরনের চিন্তা যারা করেন, বাংলাদেশে সিপাহীদের বিদ্রোহের পেছনে জনগণের কোনো সমর্থন ছিল না, এইটা হচ্ছে ফ্যাসিবাদ। আরেকটা ফ্যাসিবাদ কি, এই যে বলেন এইখানে যে ফকির সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে আখতারুজ্জামান ইলিয়াস খোয়াবনামা লিখেছেন, সেখানে যে ফকির মজনু শাহ, ফকির মজনু শাহের আত্মীয়রা এখন সমাজে এখনো আছেন। তারা মজনু শাহের নামে গাজীপুরের কাপাসিয়ায় একটা ব্রিজ দিয়েছিলেন। সেতুর নাম ফকির মজনু সেতু। গত আমলে সেই নামটা নেম প্লেট তুলে ফেলা হয়েছে পিটাইয়ে।
আমি বলছি এইগুলো হচ্ছে ফেসিবাদ। ফেসিবাদ যদি প্রতিদিনের আবহাওয়া আমি না দেখতে পারি তাহলে তাকে আপনি সরাতে পারবেন না। তো সাংবাদিকতার পেছনে আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলি। আমি এটা বলে শেষ করতে চাই, বিশ্ববিদ্যালয়, সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, যেটাকে সংবাদ ক্ষেত্র বলে, এইগুলো সবই হচ্ছে আমাদের রাজনৈতিকভাবে জনমতকে আদায় করার প্রচেষ্টা, যেটা নোম চমস্কি এবং এডওয়ার্ড এস হারম্যানের যে বিখ্যাত বই তারা অনুবাদও করেছেন আমাদের বন্ধুরা, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট নামে, সম্মতি উৎপাদন নামে। ওইটাও আরেক ধরনের বোঝে। উনি যে একটা মডেল করেছেন সেটা আমেরিকান, বিশেষ করে মধ্যপ্রাচ্য সংক্রান্ত সংবাদের এবং জনমতকে গড়ে তোলার প্রক্রিয়া হিসেবে। আমাদের পত্রিকা শুধু এটা করে না, যেটা আমরা পিছনে দেখি না, এটা হচ্ছে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস কোথা থেকে শুরু হয়, স্কুলের পাঠ্য বই থেকে শুরু হয়। এই জন্য পাঠ্য বই নিয়ে এত সংগ্রাম। পাঠ্য বইয়ের পেছনে এই জুলাই আগস্ট বিপ্লবের গ্রাফিটি থাকবে এবং সেই গ্রাফিটি বইটা আসলে তার বিরুদ্ধে আক্রমণ করা, এই তো ফ্যাসিবাদ জীবন্ত আছে। অর্থাৎ যারা ওই আন্দোলনে বীরের ভূমিকা পালন করেছিলেন তাদেরকে ধরে পিটানো হচ্ছে, এটা তাহলে ফ্যাসিবাদ কি অন্তর্হিত হয়েছে? হয়নি। তাহলে এর বিরুদ্ধে লড়াই করবার জন্য এটা একটা প্রয়োজনীয় আলোচনা আজকে এটা হয়েছে। কিন্তু এই আলোচনাকে আমি অধ্যাপক নিয়াজ আহমদ খানের কথা প্রতিনিধিত্ব করে বলবো, এটা আমাদেরকে আরো বিস্তৃত করতে হবে।